বিশ্বকাপে রোমাঞ্চকর গ্রুপ পর্বের পর এবার টাইগারদের সুপার 8-এর লড়াই। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের আশা। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। নতুন ভেন্যুতে টাইগারদের সামনে অপেক্ষা করছে নতুন এক চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানা থাকলেও তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাজমুল শান্তর দল। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নেদারল্যান্ডস ম্যাচের আগে নেক ব্রেস পরে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরও একবার সে নেক ব্রেস দিয়ে অনুশীলনে সাকিব। চলতি বিশ্বকাপে নতুন বলে শরীফুলেরই জুটি বাঁধার কথা ছিল তাসকিনের সঙ্গে, কিন্তু ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার পর তানজিমের পারফরমেন্সে এখন ফিট হয়েও দলের বাইরে এই পেসার। তারপরও সুযোগ আসলে অজিদের বিপক্ষে মাঠে নামতে নিজেকে প্রস্তুত রাখছেন শরীফুল। সুপার 8-এ কোয়ালিফাই করে তৃপ্ত না দল। ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটারদের সিরিয়াসনেস দেখে তা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড পক্ষে কথা না বললেও সুপার 8-এও বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। Most of the teams top order struggling this tournament because the pitches are bit harder for the new ball. The fact is every team go into the game not knowing what the best score is, and then top 2-3 batters has to assess the condition, but then they have to assess by playing. So Shanto is such a good player for us and such a good important batsman, and I'm sure if the condition is good, he will come good this game. বাংলাদেশের পর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া। ঐচ্ছিক অনুশীলনে নেমেই মার্শ স্টয়নিস হাঁকাতে শুরু করলেন বড় বড় ছক্কা। I've got a lot of experience, a few young guys, and they're a good team, and there's a reason they've made the Super 8. So we're looking forward to the challenge. টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সুপার 8-এর এই ম্যাচটা বাংলাদেশের একটা জবাব দেয়ারও। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে এবং জয় যদি সুপার 8 শুরু করতে পারে, নিশ্চিতভাবেই সেমির পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। কন্ডিশন বিবেচনায় বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ রফিক। এদিকে ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সাবেক প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নু। অন্য সব আসরের তুলনায় এবারে টি-20 বিশ্বকাপকে আলাদাভাবে নিচ্ছেন অনেকেই, কারণ সবগুলো আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা ভালোভাবে রপ্ত করেছে টাইগাররা। তাই বিশ্বকাপে নতুন মিশনে শক্তিশালী দল নিয়েই দেশ ছেড়েছিল লাল সবুজ। দলে আছে সাকিব মোস্তাফিজের মতো বড় নাম, তাই ট্রফির যে বড় দাবিদার তারাও। অনেকের মতো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকও চোখ রাখছেন ট্রফির উপর। তবে সময় সুযোগ কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ট্রফি, মনে করছেন রফিক। বাংলাদেশে এইবারই সুযোগ আছে, তাই মেন জিনিসটা যেন সুযোগটা কাজে লাগানোর দরকার। ব্যাটসম্যান যদি কাম ব্যাক করে, তা আমি মনে করি যে এই টুর্নামেন্টেই দেখা যায় যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। এবারের আসরে প্রত্যাশিত রান পাচ্ছেন না ব্যাটাররা, সেই চাপ সামলে অসাধারণ পারফরমেন্সে জয়ে ভূমিকা রাখছেন বোলাররাই। তবে সুপার 8 পর্ব পার করতে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেক এই ক্রিকেটার। বলার যদি কোনো অংশ যদি একটু খারাপ করতো, তাহলে দেখা যায় যে আমরা এই সুপার 8-এ উঠতে পারতাম না। এবং আমরা চাচ্ছি যে ভালো ক্রিকেট খেলুক, আমরা চাচ্ছি যে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করুক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারের অভিষেক হয়েছে মিনহাসুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে দ্বিধান্বিত নন সাবেক প্রধান নির্বাচক মিনহাসুল আবেদিন নান্নু। আপনার যে কোনো ম্যাচে টোটাল পারফরমেন্সের দরকার, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতেই হবে। সেই হিসেবে আমরা করি অপরচুনিটি আছে সামনে, যেহেতু আমরা সুপার 8-এ গিয়েছি, ইনশাল্লাহ প্লেয়াররা যদি নিজের সেরাটা পার্টিকুলার দিতে পারে, ইনশাল্লাহ দেখতে পারবো ভালো কিছু। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে কোপা আমেরিকা শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা কানাডা ম্যাচের আগে নাচে গানে দর্শকদের মাতাবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় কানাডা ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। ইতোমধ্যে শেষ হয়ে গেছে ৭১,০০০ ধারণ ক্ষমতার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের সব টিকিট। শুধু ম্যাচ দিয়েই নয়, ওপেনিংয়ে জমকালো আয়োজনে দর্শকদের আনন্দ দেওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা। তবে সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান সিঙ্গার ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরা ও ফেইডের কনসার্ট। মূলত কোপা আমেরিকায় অংশ নেয় দক্ষিণ আমেরিকার 10 থেকে 12টি দেশ। খেলা হয় এই অঞ্চলের দেশগুলোতেই। তবে 2026 বিশ্বকাপকে মাথায় রেখে এই টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাই এবারের আসরে যুক্ত হয়েছে কনকাকাফের আরও 6 দেশ। টুর্নামেন্ট চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। তামিম হোসেন, সময় সংবাদ। জার্মানির কাছে হেরে আবারও মন ভাঙল হাঙ্গেরিয়ানদের। শেষ 16তে জায়গা করে নেয়ার দারুণ খুশি জার্মানি ভক্তরা। জার্মানির স্টুটগার্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। আবারও আশা ভঙ্গ হলো হাঙ্গেরির। পূর্ব ইউরোপের এই দেশটি চমৎকার ফুটবল খেলা উপহার দিয়ে আজকেই জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আজকে 2-0 গোলে হেরে গেল। আমরা দারুণ খুশি, জার্মানি অসাধারণ খেলেছে। আমরাই সেরা, 2-0 গোলে জিতে গেছি। আর কি চাই বলুন? আমরা বার্লিনে আসছি, ফাইনালে দেখা হবে। হাঙ্গেরির ফুটবল প্রেমীরা আশা করছেন আজকে শক্তিশালী জার্মানির কাছে হেরে গেল প্রথম রাউন্ডের শেষ ম্যাচে অবশ্যই স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের দল ঠিকই জয় ছিনিয়ে আনবে। খুবই ভালো লাগলো, বাট জার্মানির থেকে আমার হাঙ্গেরি খেলা ভালো লাগছে। তারা নতুন স্ট্র্যাটেজি ঠিক করবেন এবং শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নেবে। জার্মানির এরেনা স্টুটগার্টের স্টেডিয়ামের সামনে থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোতে দ্বিতীয় জয়ের খুঁজে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতলেও দুর্বল সার্বিয়ার বিপক্ষে ভুগতে হয়েছিল থ্রি লায়ন্সদের। তবে ডেনমার্কের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে এই জয় তুলে নিতে চায় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। যদিও ইংলিশদের রুখে দিতে চাইবে ডেনমার্কও। প্রথম ম্যাচ ড্র করে কিছুটা ব্যাকফুটে ড্যানিশরা, তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ক্রিস্টিয়ান এরিকসেনদের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে রোমাঞ্চকর গ্রুপ পর্বের পর এবার টাইগারদের সুপার 8-এর লড়াই। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সের আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আজকে আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। সেজান ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। সেজান ভাই, আমরা আসলে প্রথম থেকেই টি-20 ওয়ার্ল্ড কাপের বিশেষ করে আন্ডার প্রিপেয়ার্ড পিচ নিয়ে তো অনেক কথা হয়েছে যুক্তরাষ্ট্রের। এরপরে সেন্ট ভিনসেন্টেও আমরা দেখেছি বেশ লো স্কোরিং ম্যাচ হতে। তবে গত দুটো ম্যাচ অর্থাৎ সুপার 8-এর দুটো ম্যাচ অনুষ্ঠিত হলো, দুটোই হাই স্কোরিং বলা চলে। সেই জায়গা থেকে কিছুটা রং ফিরে পাচ্ছে কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ? নিশ্চয়ই, দিস ইজ দ্য ডিফারেন্ট বল গেম ওয়েস্ট ইন্ডিজ যেটা হচ্ছে, এক্সেপ্ট সেন্ট ভিনসেন্ট উইকেট ছাড়া। সেন্ট লুসিয়ার যে উইকেট আমরা দেখলাম সেটা আসলে হাই স্কোরিং ম্যাচ হবে, স্ট্যান্ডার্ড ক্রিকেট হবে এবং টিম কে কতটুকু শক্তিশালী সেটা আসলে আমরা ইভ্যালুয়েশন করতে পারবো। সো আমার কাছে ফ্যান্টাস্টিক একটা স্টার্ট হয়েছে সুপার 8-এ। এটা আরও বড় রান হবে, যতদিন উইকেটটা যত বেশি দিন যাবে আরও বেশি রান দেখতে পারবো এবং একটা এক্সাইটেড ম্যাচ। এক্স্যাক্টলি, এক্সাইটিং ম্যাচের কথা বলছিলেন। প্রথম ম্যাচটা মানে আজকের যে সকালের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের, আমরা দেখেছি গ্রুপ পর্বে কিন্তু প্রত্যেকটা দলের দুর্বল জায়গা কোথাও না কোথাও ছিল, তবে অনেক বেশি ব্যালেন্সড মনে হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। তবে তারা আসলে প্রথম হারের 7টা পেল সুপার 8-এ এসে এবং 180 রানের টার্গেট দিয়েছিল। আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিতে চাই। তাদের যেই মেজাজে আসলে ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ, কিংবা তার সঙ্গে পাল্লা দিয়ে আসলে ফিল সল্টের কথাও বলতে হয়। আমরা স্কোর কার্ডটা একটু আগে দেখতে চাই ওয়েস্ট ইন্ডিজের। তাদের যে ব্যাটিং লাইন আপ ছিল, জনসন চার্লসের আপনি দেখছেন প্রায় 38 রান করেছে, 34। তবে মজার ব্যাপার হচ্ছে স্ট্রাইক রেটটা অনেক বেশি ভালো। পাওয়েলের 17 বলে 36 রানের ইনিংস খেলেছেন। নিকোলাস পুরান 32 বলে 36 এবং রাদারফোর্ডের 15 বলে 28 শেষের দিকে নেমে। সেই জায়গাতে যে বোলাররা যারা ছিলেন, আদিল রশিদ একটা উইকেট পেয়েছেন 21 রান দিয়ে, বইন আলী 15 রান দিয়েছেন। অবশ্য তিনি কোটার মাত্র 2 ওভার বোলিং করেছেন, 8-4 34 রান দিয়ে একটা উইকেট। বেশ খরুচেই বলা চলে। তবে ইংল্যান্ডের যে বোলিং লাইন আপ, তাদের এগেনস্টে
এই পারফরমেন্সকে আসলে পিচের অনেকটা চরিত্র বলে দিচ্ছে কিনা? হ্যাঁ, আসলে চার্লসন পাওয়েল যখন স্টার্ট করেছিল আমার কাছে মনে হয় যে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলো। এখানে উডকে দেখলাম যে আজকে খেলতে সেখানে ভালো বোলিং করেছিল, বিশেষ করে আর্চার যে ওয়ান চেঞ্জে বোলিং করেছে, সেখানে অনেকটাই প্রোটেক্ট করার ট্রাই করেছে। আমার কাছে মনে হয় যে যদি ওপেনার ব্যাটসম্যান ব্রেন্ডন কিং যদি ইঞ্জুরি না হতো তাহলে রানটা আরও 20টা রান বেশি হতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের একটা দুর্বল দিক তো রয়েছে যে স্পিনে কিছুটা হলেও একটু স্লো স্টেডিতে খেলতে থাকে। সো এখানে কিন্তু আদিল রশিদ এবং মঈন আলীর একটা ভালো কন্ট্রিবিউশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাট ওয়েস্ট ইন্ডিজ যেভাবে স্টার্ট করেছিল আমি মনে করেছিলাম অ্যাটলিস্ট 200-এর মতো একটা রান দাঁড়াবে, বাট কিছুটা হলো 20টা রান একটু শর্ট দেখা যাচ্ছে। না, এক্স্যাক্টলি। আমরা একই সঙ্গে যদি ইংল্যান্ডের যেই চেজিং তারা যে করেছে, বিশেষ করে এক হাতে ম্যাচটা বের করে নিয়ে গেছে ফিল সল্ট, তার ব্যাটিং তাণ্ডব বলা চলে। 47 বলে 87 রানের প্রায় 185 স্ট্রাইক রেটে খেলেছেন। জনি বেয়ারস্টো প্রায় 184 স্ট্রাইক রেটে 26 বলে 48 করেছেন। জশ বাটলার 22 বলে 25, এবং আমরা দেখছি যে মাত্র 2টো উইকেট হারিয়েছে। এখানে কি আসলে কৃতিত্বটা আপনি বোলারদেরকে দেবেন, মানে ব্যাটসম্যানদেরকে দেবেন, নাকি বোলাররা খারাপ করেছে? আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের যে দুইজন মেইন বোলার সেটা হলো আকিল এবং মতিয়া, এবং সাথে চেস যে স্পিন করছে সে মোটামুটি বোলিং করেছে। বাট ইনিশিয়ালি যে আকিল এবং মতিয়া যেই উইকেট টেকিং বোলিংগুলো করে সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। সল্ট এবং জনি বেয়ারস্টো যেভাবে ব্যাটিং করেছে ওদেরকে আসলে খুব একটা যে ওরা যে ফার্স্ট রাউন্ডে পারফর্ম করে আসছে এবং ভালো একটা জায়গায় রয়েছে সেই জিনিসটা কিন্তু বুঝতেই দেয় নাই। ইভেন বাটলার এবং সল্ট যখন ওপেন করছিল তখন কিন্তু আকিলও বোলিং করেছিল এবং সাথে মতিয়াও বোলিং করেছিল। এবং আমরা একটা সারপ্রাইজ প্যাকেজ দেখলাম আজকে যে মঈন আলীরে টপ অর্ডারে ব্যাটিং করাচ্ছে, যেখানে চেস বোলিং করছিল অফ স্পিন হিসেবে, সেখানে আবার লেফট ব্যাটসম্যান চলে গেছে, ব্যারিস্টো একটু পরে এসছে। সো কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানদেরই তাদের ছিল। তবে মেইন যে লুপ ফলটা ছিল সেটা হলো যে যেই 3জন স্পিনার রয়েছে আকিল, মতি এবং চেস, তারা আপ টু মার্ক বোলিং করেনি, দেখেই কিন্তু ইংল্যান্ড খুব সহজে আসলে ম্যাচটা জিতেছে। ইংল্যান্ডের গ্রুপ পর্বে যে পারফরমেন্স দিয়ে তারা শুরু করলো, ওমানের ম্যাচটার আগ পর্যন্ত তাদের যে ম্যাচটা প্রথম হার দিয়ে শুরু, সেই জায়গা থেকে বাদ পড়ে যাবে, সুপার 8-এ আসতে পারবে না এমন একটা শঙ্কাই ছিল। বাট ক্লাস কি আসলে এটাই কিনা যে গ্রুপ পর্বে একটাও যে যারা ম্যাচ হারেনি, সে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম প্রতিপক্ষ সুপার 8-এ এসে একেবারে বলতে গেলে উড়িয়ে দিল, অর্থাৎ 15 বল হাতে রেখে 180 চেস করে জেতা, এটা তো নিঃসন্দেহে এখন তাদেরকে নিয়ে আবারও ভাবতে হবে। বা যারা ভাবছিল যে ইংল্যান্ড হয়তো বা তুলনামূলক যতটা কঠিন প্রতিপক্ষ মনে করা হচ্ছিল, মানে একটু হিসাব থেকে সরে রাখা হচ্ছিল, সেই হিসাবে তো আবার খুব জোরে সোরেই মনে হয় এন্ট্রি করলো। না, ট্রু। আসলে জাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের যে একটা টি20 ম্যাচ হয়েছিল ডিসেম্বরে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এবং ইংল্যান্ডকে আবার রিকনস্ট্রাক্টভাবে কিন্তু টিমটা করতে হয়েছে। ইংল্যান্ড এমন একটা টিম, দে আর ভেরি প্রফেশনাল। ফার্স্ট রাউন্ডে যেই স্ট্র্যাটেজিতে ওরা ক্রিকেট খেলেছে তারা আসলে অ্যাডজাস্ট করতে পারেনি, বাট অ্যাডজাস্ট করতে ওদের সময় লাগে না, বিকজ অফ তাদের কিন্তু লিভিংস্টোন পর্যন্ত নাম্বার 7 পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান, এবং কারণেও কিন্তু ব্যাটিং করতে পারে। সো তাদের টিমটা ব্যাক করে আসা খুব একটা কঠিন কাজ না। সো এখন যে সুপার 8-এ একটু আগে বললাম ভেরি ডিফারেন্ট বল গেম, তাদের অনেক কনস্ট্রাক্ট হয়েছে, টিমের ফরমেশনটা হয়েছে, এবং যেই প্ল্যানে তারা ব্যাটিং করছে বা বোলিং করছে সেটা কিন্তু আসলে তাদেরকে আবার নতুনভাবে ভাবতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট ফার্স্ট রাউন্ডের পারফরমেন্সের জন্য কিছুটা হলো ফেড দেখা গেছে তাদেরকে, বাট ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ইংল্যান্ড যে কোনো আইসিসি ইভেন্টে দে আর দ্য সুপিরিয়র এবং দ্য বেস্ট টিম। সো তাদেরকে নিশ্চয়ই আমলে নিতে হবে, অবশ্যই আমলে নিতে হবে। যেভাবে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড, আমরা দেখলাম আসলে যে যদিও তুলনাটা একটু আতিশায্য হয়ে যায়, কিন্তু বাংলাদেশ প্রথমে যেই ধরনের বা বিশ্বকাপের আগ মুহূর্তে যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো ছিল দলে, সেটি থেকে খুবই হতাশ ছিল, দলের মোরালও ডাউন ছিল, সমর্থকদেরও আসলে একইভাবে খুব হতাশা পেয়ে বসেছিল। সেখান থেকে অনেকটাই উজ্জীবিত, একদিকে যেমন ক্রিকেটাররা, সমর্থকরা আসলে আশার স্বপ্নটা বা আশার বেলুনটা আসলে অনেক বেশি এখন ফুলে ফেপে উঠেছে। সেই জায়গাতে আপনার যেটা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনি একমত হবেন, এ পর্যন্ত বাংলাদেশ এলো সেটি একেবারে বোলারদের
কাঁধে করে এসেছে, ব্যাটসম্যানদের আসলে খুব বেশি আমরা সামনে থেকে, বিশেষ করে টপ অর্ডারের কথা যদি বলি, তারা দায়িত্ব যতটা তাদের নেয়ার কথা ছিল নিতে পারেনি। সুপার 8-এ কি আসলে সেটি বাংলাদেশও এরকম কোনো ঘুরে দাঁড়ানোর চিত্র দেখাতে পারবে কিনা? টপ অর্ডারে সুপার 8-এর আগে যেসব ম্যাচগুলো হয়েছে, টপ অর্ডারে কিন্তু কোন দেশের ব্যাটসম্যানরাই কিন্তু রান করতে পারেনি। এটা কিন্তু আপনার একমত। উইকেটের মনে হয় এখানে একটা বড় ভূমিকা আছে। একটা উইকেট একটা ডিফারেন্ট ছিল, বাট বাংলাদেশের যে বোলাররা রয়েছে, বোলিং লাইন আপ রয়েছে, এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপ বাংলাদেশ মনে হচ্ছে পারফরমেন্স অনুযায়ী, এবং বোলাররাই কিন্তু আমাদের স্বপ্ন দেখিয়েছে। ইয়েস, ব্যাটিং আমাদের সবসময় ফ্র্যাজাইল ছিল, ওপেনার ব্যাটসম্যান আমরা খুব একটা অনেক চপ অ্যান্ড চেঞ্জ করতে করতে কিন্তু এতদূর পর্যন্ত এসেছি, বাট আমার বিশ্বাস যে এই উইকেটে আমাদের ব্যাটসম্যানরা রানে ফিরবে, বিকজ অফ ভেরি সিমিলার উইকেট। টপ অর্ডার ব্যাটসম্যান যদি আমি বলি তামিম এবং লিটনকে এই উইকেটে খেলে অভ্যস্ত, এবং শান্ত এই উইকেটে রান করে আসছে। যদি আমি বাংলাদেশের উইকেটের সাথে এন্টিগার উইকেট মিলাই, খুবই একটা আমার কাছে মনে হয় ভালো একটা সিমিলার। সো আমার কাছে মনে হয় রানে ফেরা উচিত, এবং কীভাবে রান করতে হবে প্ল্যানটা তারই করতে হবে, এবং রানে ফেরা এই প্ল্যাটফর্মে তাদের উচিত। এক্স্যাক্টলি সৃজন ভাই, আমরা একটু যেটি বলছিলাম যে বোলারদের কাঁধে করে আসা, তানজিম সাকিবের কথা তো মানে বারবার বলতেই হচ্ছে। আমরা তানজিম সাকিবের যে এই উইকেট যে কটা পেয়েছেন এই লাস্ট যে 4টা ম্যাচ বা 5টা ম্যাচে, 4টা ম্যাচে, সেটি আমরা একটু দেখি। 4টা ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। ইকোনমিটা দেখবার মতো 4.80। টি-20 তো ঈর্ষণীয় বলা চলে, এবং শেষ ম্যাচের যেটি 21টি বল ডট দিয়ে মাত্র 7 রান কনসিড করে 4টা উইকেট নেয়, ম্যাচ সেরা হয়েছেন তিনি। তো তার তো আসলে প্লেইং 11-এ প্রথম থেকে থাকাটা আসলে এক ধরনের বলতে গেলে চমকই ছিল আমাদের জন্য, কারণ শরীফুল ছিল সেখানে চয়েস, আমি যতদূর জানি বা টিম ম্যানেজমেন্ট যতদূর বলেছে এর আগ পর্যন্ত। তিনি যে সুযোগটা পেয়েছেন যথার্থভাবে কাজে লাগানো, এর চাইতে বেশি কিছুই করেছেন মনে হয়। নিশ্চয়ই, ইজ এ ফ্যান্টাস্টিক বলার, এবং তা সবসময় ও ট্রাই করে যে সামনে বোলিং করতে। একটা সময় ছিল আন্ডার 19 ও যখন খেলেছে 146-ও বোলিং করেছে আমরা দেখেছি, এবং আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার পিছিয়ে কিন্তু তার একটা অবদান ছিল। যেই সব টিম একটা রেজাল্ট পেয়ে আসে তাদের মধ্যে কিন্তু একটা ভিতরে কাজই করে যে আমরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং আমার উপরে কিন্তু প্লেয়ার মানে ভালো প্লেয়ার আমার উপরে নেই। সো ও কিন্তু এই মানসিকতায় কিন্তু উপর ডিপেন্ড করে আসছে। আপনি যদি তার অ্যাটিটিউড দেখেন, অ্যাগ্রেসিভনেস দেখেন, এবং সে সবচেয়ে ভালো জিনিস জানে যে তার লিমিটেশনটা। সে সব সময় ট্রাই করবে যে সব সময় সামনে বোলিং করতে, সামনে বোলিং করার থেকে দুটো সুইং করে যেভাবে উইকেটগুলো নেয়, এবং সাথে পেস জেনারেট করবে। এবং আরেকটা সবচেয়ে ভালো ব্যাপার হলো যে যেটা শর্ট বল করে সেটা কিন্তু খুব আচমকা একটা শর্ট বল করে, এবং সেটা কিন্তু ব্যাটসম্যানদের অনেক প্রবলেম দ্বিধাদ্বন্দ্বতা ফেলে দেয়। সো আমার কাছে মধ্যে ওর উপর হি ইজ রাইট নাও নিউক্লিয়াস, এবং ওর উপর বেস করেই কিন্তু অনেকটা প্ল্যান হবে বাংলাদেশ টিমের নেক্সট যতগুলো ম্যাচ। আমি একটু ছোট্ট করে যার জায়গায় আসলে তিনি খেলছেন বলতে গেলে শরীফুলের যে লাস্ট 10টা ম্যাচের একটা পরিসংখ্যান আমরা তৈরি করেছি। বিশ্বকাপে তো আসলে তিনি খেলতে পারেননি, তবে এর আগে যে 10টা টি-20 ম্যাচ ইন্টারন্যাশনাল তিনি খেলেছেন, মোট 37.4 ওভার বল করেছেন, উইকেট 12টি পেয়েছেন, এবং প্রতি উইকেটের পেছনে তার খরচ হয়েছে 23 রান করে, 23.08, এবং ইকোনমি প্রায় 7.36। তো সেই জায়গাতে তিনি আসলে ছবিটা সম্ভবত ভুল হয়েছে এটাই, যাই হোক। তো শরীফুলের যে বিষয়টি আমরা দেখছি গত 10 ম্যাচে, আমরা গতদিন যে প্র্যাকটিসটা করেছে বাংলাদেশ, সেখানে দেখলাম শরীফুল অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। তিনি কি আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে আনা হতে পারে কিনা, বা বিবেচনা আসলে করার সুযোগ আছে কিনা? এটা আসলে সম্পূর্ণ কোচিং স্টাফ এখানে যারা রয়েছে তাদের উপর ডিপেন্ড করে, বাট আপাতত দৃষ্টিতে আমরা যদি সাপোর্টার হিসেবে কথা বলি, যে পারফর্ম করছে তারাই কিন্তু নেক্সট যে খেলাটা সেটার মধ্যে খেলবে। সো আমার কাছে মনে হয় শরীফ এবং সাকিবের যে কম্পিটিশনটা ইজ এ ভেরি গুড, মানে হেলদি একটা কম্পিটিশন। খেলার তো আসলে অনেক সুযোগ রয়েছে। এই ম্যাচে যে খেলতে হবে শরীফের এমন কোনো কথা নয়, ফুললি ইনজুরি থেকে ব্যাক করে সে প্রিপেয়ার্ড হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা যে এই টুর্নামেন্টের আগে আমাদের যে 4জন পেস বলার ছিল তাদের মধ্যে কিন্তু শরীফুল দা সো মাচ কনসিস্টেন্ট, এবং আমরা কিন্তু তার উপর বেস করেই কিন্তু আমরা অনেক কিছু ফোকাস ছিল। যে নিউক্লিয়াসটা এখন আপনি সাকিবকে বলছেন, তানজিম সাকিব, সেইটার জায়গাটা কিন্তু এখন সাকিব নিয়েছে। আসলে পারফরমেন্স সবসময় সবভাবে করবে না,
সো সেই হিসেবে কিন্তু সবসময় তাকে খেলতে হবে এমন কিছু নাই, যে পারফরমেন্স করে তাকে সাপোর্ট করতে হবে এবং তার সুযোগ যখন আসবে সে রেডি থাকতে হবে, সে ওইটার জন্য ইমপ্লিমেন্টের জন্য একদম পুরো প্রিপেয়ার থাকতে হবে। সেজান ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশ দল নিয়ে। বাংলাদেশ দলের ইনফ্যাক্ট বিরতির সময় আপনার সঙ্গে যেটি কথা হচ্ছিল, স্কোয়াডে তানভীরকে নেওয়া হয়েছে, সেখানে মিরাজকে নেওয়া যেতে পারতো, যেটা অনেকেই বলেছেন। আবার শেখ মেহেদী তিনি আছেন। বিভিন্ন বিবেচনা করে আসলে তানভীরের ইনক্লুশনটা বিশেষ করে তাকে যে নেওয়া হলো, এখনো পর্যন্ত যে উইকেটগুলো ছিল সেটির জন্য হয়তো বা তিনি অনেক বেশি ক্যাপাবল হতেন বা তার কাছ থেকে একটা ভালো সার্ভিস পাওয়া যেত। এখন যেই উইকেটগুলো আমরা দেখছি লাস্ট দুটো ম্যাচে, ব্যাটিং প্যারাডাইজ বলতে গেলে, তো সেই জায়গাতে আসলে তার খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন? আসলে আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি লাক্সারি যে তানভীর ইনক্লুশনটা, এবং আমরা মনে করেছিলাম যে ইনফরমেশনে ছিল যে লাস্ট ম্যাচে যে সেন্ট ভিনসেন্টের যে খেলাটা হয়েছে সেখানে বোধহয় ওর ইনক্লুশনটা হবে, বাট আমরা এখনও দেখতে পারি না। এখন অনেকটাই ফেড হয়ে গেছে বিকজ অফ দুইটা ম্যাচ হলো এন্টিগাতে, একটা ম্যাচ হলো সেন্ট ভিনসেন্টে। এখন যেই ব্যাপারটা রয়েছে, আগে যতগুলো খেলা হয়েছে ছোট টিমের সাথে এক্সেপ্ট সাউথ আফ্রিকা বা শ্রীলঙ্কা, সেখানে কিন্তু একরকম ফরমেশন ছিল, বাট এখন যেগুলো সবগুলো কিন্তু বড় টিম এবং বেটার উইকেটে খেলা। সো এই উইকেটে আসলে তানভীরের ইনক্লুশনের বা বেস্ট ইলেভেনে খেলার জায়গাটায় অনেক ফেড আমার কাছে মনে হয়। এখানে বসে আছে নিশ্চয়ই শেখ মেহেদী। নেক্সট খেলাটা শেখ মেহেদির উপর আসলে একটা স্পট অন হতে পারে বিকজ অফ অস্ট্রেলিয়ার যে ওপেনার দুজন ব্যাটসম্যান রয়েছে, ওয়ার্নার এবং হেড, তারা দুজনেই কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এবং লোয়ার মিডল অর্ডারে যে ওয়েড আছে সেও কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান। সো এখানে একটা ইনক্লুশন হলেও হতে পারে, বাট এটা সম্পূর্ণ আসলে কোচিং স্টাফের ব্যাপার। সেজান ভাই, আপনি যেটি বলছিলেন আসলে মনে হয় এটি গতকালকের অনুশীলন যখন করেছে বাংলাদেশ দল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শেখ মেহেদী তাকে বোলিং করতে দেখা গেছে, লম্বা সময় নিতে ব্যাটিং করেছেন, এবং জাকির আলী অনেক তার জায়গাতে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে, বা কতটুকু সেটি আসলে সমীচীন হবে আপনি কি মনে করছেন? কারণ অনুশীলনে তাকেও দেখা গেছে যে তিনি রানিং করেছেন, ওয়ার্ম আপ করেছেন, কিন্তু ব্যাটিংটা তাকে করতে দেখা যায়নি। মানে দুয়ে দুয়ে আসলে কি চার মিলছে কিনা কিছুটা? আসলে হয় কি, অনেক সময় এই প্ল্যাটফর্মে এবং এত বড় টুর্নামেন্টে অনেকে না পারফর্ম করেও কিন্তু আসলে ড্রপ খেতে হবে বিকজ অফ ফরমেশন। আমাদের টিমের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথের উপর বেস করে আমাদের ফরমেশন করতে হবে প্ল্যান করার জন্য, এবং অপোনেন্টে কোন টিম রয়েছে সেই টিমের ব্যাটসম্যান এবং বলারদের উপর ডিপেন্ড করে কিন্তু বেস্ট ইলেভেনটা সাজানো হয়। এক্ষেত্রে যদি প্ল্যানে অফ স্পিনার জরুরি হয় তাহলে নিশ্চয়ই শেখ মেহেদী ইন করবে। সেখানে জাকির আলীর যে কন্ট্রিবিউশনটা লাস্ট ম্যাচে আমরা দেখেছি সেটাকে স্যাক্রিফাইস করতে হবে। এক্স্যাক্টলি, তবে স্যাক্রিফাইস করলেও মেহেদীর হাতেও কিন্তু সেই স্ট্রোকগুলো আমরা দেখেছি, একটু আনকনভেনশনাল শট খেলার প্রবণতা তার ভেতরেও আছে, বা দ্রুত রান তোলার চেষ্টা তিনি করেন। আমার কাছে মনে হয় জাকির আলী অনেক ভি জোনে, লং অন জোনে ইজ ভেরি স্ট্রং, বাট ইম্প্রোভাইজিংয়ের ব্যাপারটা কিন্তু শেখ মেহেদী খুব ভালো জানেন বিকজ অফ ইজ ভেরি সো এক্সপিরিয়েন্স। সো আমার কাছে মনে হয় যে খুব একটা যে টাফ কল হয়ে যাবে যদি আমরা সোয়াপ করি, তা না। এক্স্যাক্টলি, আর একটা বিষয় নিয়ে সেজান ভাই কথা বলতে চাই, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপনি সন্দেহে যে 20টা দল এবারে খেলছে, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়ার, এবং এখনও পর্যন্ত বাংলাদেশের যেই 4 জন বোলার যেভাবে পারফর্ম করেছেন বা এক্সিকিউশন তাদের যা ছিল, সেটিও তাদেরকে আসলে বলতে হয় আসলে এই টি-20তে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট সাইড, বোলিং সাইড বাংলাদেশের। তো এই যে টক্করটা হবে, এটি আসলে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিনা আপনার? নিশ্চয়ই, যদি আমাদের অস্ট্রেলিয়ার সাথে জিততে হয়, আসলে এটা অনেক বেশি চাওয়া, তারপরে যদি অস্ট্রেলিয়ার সাথে জিততে হয় আমাদের বলাররা জিততে হবে বিকজ অফ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ একদম ওয়েট পর্যন্ত নাম্বার 7 পর্যন্ত ব্যাটসম্যান। স্টয়নার ব্যাটিং করছে নাম্বার 5-এ, ম্যাক্সওয়েল রান করছে না, তারপরেও তাদের ডেপথটা বোঝা যাচ্ছে। মিশেল মার্শ ফর্মে রয়েছে, ওয়ার্নার কিছুটা স্ট্রাগল করছে। সো আমার কাছে মনে হয় যে যদি অস্ট্রেলিয়ার সাথে জিততে হয় ভালো একটা প্ল্যান থাকতে হবে এবং বলারদের রেসপন্সিবিলিটি নিতে হবে। বিশেষ করে আমি যেটা মনে করি ওপেনিং স্লটে যদি বোলিং করে সাকিব, এবং যদি বোলিং করে মুস্তাফিজ অর শেখ মেহেদী, ইনিশিয়ালি 2-3টা উইকেট যদি আমরা বের করে না আনতে পারি তাহলে কেন আমরা জিতবো না? বিকজ অফ আমাদের স্ট্রেংথ কিন্তু আমরা জানি 150 to 160 আমরা চেস করতে পারি, বা আমরা 150-160 যদি করে অপোনেন্ট আমরা ওটাকে ডিফেন্ড করতে পারি। সো বলারদের উপরও ডিপেন্ড করে অনেক বেশি। এক্স্যাক্টলি, একই সঙ্গে অস্ট্রেলিয়ার যে গতি তারকারা আছেন,
তাদেরকেও তো আসলে বলতেই হয়, তারা শুধুমাত্র এই বিশ্বকাপ দিয়ে নয়, যতদিন ধরে খেলছেন তারা পেস বোলিংয়ে শাসন করেই খেলছেন। তো তাদেরকে আসলে নিয়ে আলাদা করে ভাবতে তো হবেই। তারপরেও টপ অর্ডার আমাদের এখন যে অবস্থায় আছে, ভাবনাটাকে আরও বড় চিন্তার, কারণ ব্যাটিংয়ে অনেক বড় কলাপস হওয়ার একটা শঙ্কাও আসলে বাংলাদেশে আছে কিনা, কি মনে দেখেন, প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক, তিনটা নামই বড়, এবং তাদেরকে কিভাবে ফেস করবে, তাদের উপর থেকে যদি আমরা অ্যাটলিস্ট পাওয়ার প্লেতে রান করতে চাই, সেই জিনিসটা কিন্তু আমাদেরই প্ল্যান করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে। তবে ওদের ট্রাম্প কার্ড একজন প্লেয়ারই, সেটা হলো জাম্পা। স্টয়নারকেও আমি বলছি, স্টয়নার ইজ এ ভেরি ভালো একটা রিদমে আছে, বাট জাম্পা উড বি দ্য ট্রাম্প কার্ড। সো 3 জন পেস বলারকে যদিও আমরা ফেস করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, বাট জাম্পাকে একটু বুঝে শুনে খেলতে হবে। এক্স্যাক্টলি সেজন ভাই, ধন্যবাদ। আসলে বাংলাদেশকে সেটিকেই পাখির চোখ করতে হবে। বাংলাদেশের বোলারদের কাঁধেই মূল দায়িত্ব থাকছে, যাতে করে ব্যাটসম্যানরা সেই স্বস্তির জায়গা নিয়ে খেলতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের টাইম ডায়েটের আয়োজনে। পরবর্তী আয়োজনের সঙ্গে থাকবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।